আমি কখনোই বাসের অ্যাক্সিডেন্ট বা কোনো রাস্তার দুর্ঘটনা নিয়ে ভিডিও বানাই না, তবে আজ বাধ্য হচ্ছি এই ভিডিওটা বানানোর জন্য। আপনারা অনেকেই অবগত রয়েছেন, গতকাল সিলেট ও বগুড়া নওগাঁ মহাসড়কে দুটো ভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রায় 14 থেকে 16 জনের প্রাণহানি ঘটেছে। রাস্তায় যে এত এত মানুষের মৃত্যু ঘটছে, এই দায়ভার আসলেই কার? রাস্তার সমস্যা, ড্রাইভারদের সমস্যা, নাকি বাসের বডিতেই সমস্যা? একটা পরিসংখ্যানে জানলাম এই পর্যন্ত বিগত 7 মাসে সড়কে প্রাণ গেছে 3516 জন মানুষের। আর এই তথ্যটা কিন্তু আমি বাংলাদেশ রোড সেফটি ফাউন্ডেশন থেকে কালেক্ট করেছি। বগুড়া নওগাঁ মহাসড়কে যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে আমি ধরে নিলাম সেটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে এমনটা ঘটেছে। তবে অন্যান্য যেই সব অ্যাক্সিডেন্টগুলো বিগত সময় বাংলাদেশে হচ্ছে সেগুলো কি সেম, নাকি বারবার উঠে আসা একই কথার কারণেই আসলে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে? মূলত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেটা আসলে সবাই বলছে মোটামুটি বাংলাদেশে, যে অবৈধ স্লিপার বাসগুলো, অর্থাৎ বাইএক্সেল চেসিসের উপরে যেসব স্লিপার বাস নির্মিত হয়েছে, বিআরটিএ বলছে তার কোনোটারই অনুমোদন তারা দেয়নি। তবে এই বাসগুলো কিভাবে চলছে, আর এই বাসগুলোর বডি হাইটের কারণেই কি বারবার এই রকম সড়কে মানুষের প্রাণ ঝরে যাচ্ছে? আপনি গতকালকের অ্যাক্সিডেন্টটা যদি একটু পর্যবেক্ষণ করেন, সিলেট রোডে যখন ইউনিক এগোচ্ছিল, রাস্তা ভাঙা থাকার কারণে মোটামুটি 70 থেকে 80% ভুল লেনে চলে যায়। কিন্তু যেই মুহূর্তে আসলে অ্যাক্সিডেন্টটা ঘটে, সেই মুহূর্তে আপনি বেঙ্গলের বাসটাকে একটু ভালো মতো লক্ষ্য করে দেখুন। বেঙ্গলের বাসটা কিন্তু বেশ ভালো দ্রুতগামী ছিল, এবং সে আমার যতটুকু আমি ভালো মতো লক্ষ্য করেছি সেটা হলো, বেসিক্যালি সে ওভারটেক করার পরবর্তী মুহূর্তে বাস কন্ট্রোলে না আনতে পারার কারণেই কিন্তু এমন ঘটনাটা ঘটেছে। আপনি এই জায়গাতে একটু লক্ষ্য করে দেখুন, আমি মার্ক করে দিয়েছি, এখানে ছোট্ট একটা পিকআপ ভ্যান ছিল এবং তার পেছনে কিন্তু আরেকটা মাঝারি ধরনের ট্রাক ছিল। মূলত ওই ট্রাকটাকে ওভারটেক করার পরেই বাসের গতি কন্ট্রোলে না এনে মোটামুটি 90% রাস্তার মাঝখান ক্রস করে এরপরে ওভারটেক করার ফলেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। মূলত স্লিপার বাস বানানোর জন্য বডি মেজারমেন্ট বা কিছু টেকনিক্যাল টিডিএস রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল ডাটা শিট রয়েছে, যেগুলো অবলম্বন করে মূলত স্লিপার বাসের বডিগুলো নির্মাণ করা হয়। কেউ কি আসলে সঠিক ইনফরমেশন দিতে পারবেন যে বাংলাদেশের যেসব বাস ম্যানুফ্যাকচারার বা যেসব বাস বডি বিল্ডিং গ্যারেজগুলো রয়েছে তারা আসলে এই জিনিসগুলো ফলো করে? এই টাইপের স্লিপার বাসগুলো অহরহ বাংলাদেশের বাস বডি বিল্ডিং গ্যারেজগুলোতে নির্মিত হচ্ছে এবং নাম্বার প্লেট ছাড়াই খুব সহজেই রাস্তায় যাত্রী পরিবহনে লেগে যাচ্ছে। তবে এই বাসগুলোই কিন্তু মহা বিপদের সংকেত হয়ে দাঁড়াচ্ছে পরবর্তী যে দিনগুলো আসছে সেগুলোর জন্য। মূলত একটা বাস নির্মাণের পর সেই বাসটার মাপঝোঁক থেকে শুরু করে অনেক কিছুই মাপার পরে বিআরটিএ একটা পারমিশন দেয়, কিন্তু আজকাল আমরা জানতে পারছি এই সব স্লিপার বাসের চেসিসগুলো বিক্রির সময় নাম্বার প্লেট পেয়ে যাচ্ছে বাস মালিকরা, যার কারণে তাদের এই অতিরিক্ত ঝক্কি ঝামেলাও পোহাতে হয় না, খুব সহজে ইচ্ছে মতো একটা বাস নির্মাণ করে রাস্তায় নামিয়ে দিচ্ছে। বাস্তবিক অর্থে একটা বাস নির্মাণের জন্য যেমন ভালো ইঞ্জিনিয়ারের প্রয়োজন, সেই রকম বডি ডিজাইন এবং আর্কিটেকচারাল ডিজাইনের জন্য আলাদা ইঞ্জিনিয়ারের প্রয়োজন। তবে বাংলাদেশের কোনো গ্যারেজে এই রকম ইঞ্জিনিয়ার আছে কিনা আমার আসলে জানা নেই। হয়তোবা হাতে গোনা 2-1টা গ্যারেজে থাকতে পারে, তবে বেশিরভাগ গ্যারেজে নেই। প্রথমত স্লিপার বাস নির্মাণের জন্য সর্বপ্রথম যেই বিষয়টা প্রাধান্য দেয় সেটা হলো বাসের চেসিস ফাইনালাইজ করা। মূলত ভালো মানের চেসিস না হলে সেই বাসটাই কিন্তু বিপদের সম্মুখীন হতে পারে। এরপরে মাথায় আসতে হবে মূলত এক্সেলের দূরত্ব, অর্থাৎ ফ্রন্ট এক্সেল থেকে রেয়ার এক্সেলের যে ডিস্টেন্স সেটা প্ল্যান রাখতে হবে এবং ভালো লাগেজ কম্পার্টমেন্টেরও প্ল্যান করতে হবে। এরপরেই মূলত চেসিসের ওয়াইড, অর্থাৎ 2.4 থেকে 2.55 মিটার রেঞ্জের মধ্যে হতে হবে স্লিপার বার্থগুলো, এবং মাঝখানের যে প্যাসেজ সেটার উপরেও গুরুত্ব দিতে হবে। বাস্তবিক অর্থে বাংলাদেশে যেই সব চেসিসগুলোর উপরে স্লিপার বাস নির্মাণ করা হচ্ছে, এই চেসিসগুলো কিন্তু স্লিপার বাসের জন্যই না। মূলত আমার জানা মতে এই চেসিসগুলো বিজনেস ক্লাস বা ইকোনমি ক্লাস এসি বাসের জন্যই পারফেক্ট। আপনি আমাদের বাংলাদেশ ছাড়া পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা বিশ্বের অন্যান্য বড় বড় দেশগুলোর দিকে লক্ষ্য করে দেখুন, সেই সব দেশে কিন্তু মাল্টি এক্সেল চেসিসের উপরে স্লিপার বাসগুলো নির্মাণ করা হয়। যদিও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কিছু না অনেকগুলোই বাই এক্সেল বাসও রয়েছে, তবে মাল্টি এক্সেল চেসিসের উপর নির্মিত বাসগুলোই কিন্তু প্রেফারেবল, এবং ওয়ার্ল্ডে যেই সব রিনাউন্ড কোম্পানি রয়েছে তারা কিন্তু মাল্টি এক্সেল চেসিসগুলোর উপরেই স্লিপার বাসগুলো নির্মাণ করে। মূলত এই টাইপের বাসগুলোতে বাস বডি যখন নির্মাণ করা হয় তখন যেই সব নিয়মিত মাপঝোঁক বা রুলস রয়েছে সেগুলো পর্যবেক্ষণের পরে মূলত বাসের যে গ্র্যাভিটি রয়েছে সেটা ফাইনালাইজ করার পরেই নির্মাণ করা হয়। এমনকি প্রত্যেকটা চেসিসেরই কিন্তু একটা নিজস্ব ধারণ ক্ষমতা রয়েছে। বাংলাদেশে যেই সব স্লিপার বাসগুলো রয়েছে সেগুলো ধারণ ক্ষমতা মোটামুটি 12 থেকে 14 টন হলেও এই সব চেসিসের উপর যেসব বাস নির্মাণ হয় সেগুলো প্রায় 16 টনের উপরে চলে যায়। তবে বাই এক্সেল চেসিসগুলোতেই এমন সমস্যা, তবে মাল্টি এক্সেল চেসিসগুলোতে কিন্তু ধারণ ক্ষমতার উপর বেস করেই বহির্বিশ্বে স্লিপার বাস নির্মিত হয়।
গতকালকের অ্যাক্সিডেন্টের কথা আসা যাক। যদি যেই বাসটা অর্থাৎ বেঙ্গলের যে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে এটা যদি রিনাউন্ড কোনো মাল্টি এক্সেল চেসিসের উপর নির্মিত হতো, সেক্ষেত্রে প্রথম ওভারটেকের পর বাসের কন্ট্রোলিং পুরোটাই ড্রাইভারের হাতে থাকতো এবং তিনি ব্রেক করার সুযোগ পেতেন। তবে এই বাসটা বেসিক্যালি অশোক লেল্যান্ড 12 MeV চেসিসের উপর নির্মিত এবং ওই বাসটা মূলত প্রথম ওভারটেকের পরে বাসের গতি নিয়ন্ত্রণে আসার আগেই ড্রাইভার লক্ষ্য করেছে আরেকটা গাড়ি সামনে ছিল, যার কারণে সে আসলে ব্রেক করার সুযোগের আগেই সে আবারও দ্বিতীয় ওভারটেকটা করতে যায়। সেক্ষেত্রেই বাসের ওভারলোডের কারণে বাস বামে চাপানোর আগেই অ্যাক্সিডেন্ট ঘটে যায়। মূলত পুরো দোষটাই আমি দেবো চেসিস এবং বাসের যে বডি ডিজাইন বা বডি নির্মিত হয়েছে সেটার উপরে। মূলত এইসব বাসগুলোর বডি ডিজাইন করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে সিজি অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি। এটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে বাস উল্টে যেতে পারে। মূলত সেন্টার অফ গ্র্যাভিটি মানে পুরো বাসের যে ওজন তার একটা মূল কেন্দ্রবিন্দু। সিজি মূলত তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। লংজিটুডাইনাল সিজি মূলত সামনের এক্সেল থেকে সেন্টার অফ গ্র্যাভিটি কত দূরে। ল্যাটেরাল সিজি মূলত বাসের মূল কেন্দ্রবিন্দু থেকে বাসের বামে বা ডানে সেন্টার অফ গ্র্যাভিটি কতটুকু। আর ভার্টিক্যাল সিজি তার মানে হচ্ছে মাটির উচ্চতা থেকে বাসের মূল কেন্দ্রবিন্দু কতটুকু দূরে। স্লিপার বাস সাধারণ বাসের তুলনায় কিছুটা উঁচু থাকে, ফলে বাসের সিজি যত উপরে যাবে বাসের বডি রোল ততটা বাড়তে পারে এবং কর্নারিং স্টেবিলিটি কমতে পারে। তাই স্লিপার বাস নির্মাণের সময় বাসের ওয়েট, পজিশন, লোড আনলোড সিজি বের করেই বাসের বডি নির্মাণ করা হয়। সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচে থাকবে বাস ততটা স্টেবল থাকবে, তবে মোড় ঘোরানোর সময় বাসের কিছুটা সময় লাগবে। সিজি যত বেশি উপরে থাকবে বাস ততটা কাত হয়ে যাবে, এতে মোড় ঘোরানোর সময় যে কোনো সময় বাস উল্টেও যেতে পারে। সিজি যদি বাসের সামনের যে এক্সেল রয়েছে সেই দিকে বেশি ঝুঁকে থাকে সেক্ষেত্রে বাসের সামনের এক্সেলে বেশি চাপ পড়বে, আর যদি পেছনের দিকে বেশি থাকে সেক্ষেত্রে পেছনের যে এক্সেল রয়েছে সেখানে বেশি চাপ পড়বে। অর্থাৎ যেই দিকে বেশি চাপ পড়বে তখনই সেই পাশ থেকেই বাসের দুর্ঘটনা ঘটার প্রবাবিলিটি বেশি হয়ে যায়। তবে সিজি যদি মাঝ বরাবর থাকে সেক্ষেত্রে বাস স্টেবল থাকে। মূল কথা হলো যেই চেসিসের ধারণ ক্ষমতা 16 টন সেইখানে হাই এন্ডের বডি নির্মাণ করা হচ্ছে, সেক্ষেত্রে বডির ওয়েট 16 থেকে 18 বা 20 টন পর্যন্ত ইনক্রিজ হয়ে থাকে। তখন বাসের সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রাখা অনেকটাই মুশকিল হয়ে যায়। এক্ষেত্রে বাস ড্রাইভারের কন্ট্রোলে থাকেও না, যার কারণেই এই রকম বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে হরহামেশাই।